আমরা আজকে আমাদের বাংলাদেশ পার্ট আমরা একটা ক্লাস করেছিলাম এবং সেখানে আমরা বাংলাদেশের পরিচিতি থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, সংবিধান সহ বিভিন্ন বিষয়ে যেই সমস্ত বিষয়গুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা আলোচনা করেছি। ওকে, আজকে আমরা বাংলাদেশের প্রাচীন থেকে অর্থাৎ বাঙালি জাতির উদ্ভব থেকে আমরা এখন পর্যন্ত ইতিহাসের টাইমলাইনটা একটু দেখব এবং এখানে আমি একটু বলে রাখছি যে আপনাদের কোন কোন টাইপের প্রশ্ন হইতে পারে। সেটা হলো আইডিয়া নেওয়ার জন্য একটা প্রথম বিষয় হচ্ছে সেটা আমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো একটু দেখতে হবে। এবং দেখার পর আপনাদের নিশ্চয়ই বই আছে, সো বই থেকে একটু কাইন্ডলি এগুলো দেখে নেবেন। দেখলে একটা আইডিয়া হবে যে কি কি বিষয় আসতে পারে। তো নর্মালি এই সমস্ত পরীক্ষায় বা ইসলামিকের পরীক্ষাগুলোতে ইতিহাস থেকে আমরা প্রাচীন বাংলা, জনপদ, তারপরে হচ্ছে বিভিন্ন ইসলামিক শাসন এখানে ছিল, তাই না? মুঘল সাম্রাজ্য ছিল, তারপরে স্বাধীন বাংলা সুলতানি আমল, বাংলা নবাবী আমল, এই পার্টগুলো থেকে বেশি আসে আর কি, যেগুলো মানে ইসলামিক গণজাগরণকে যেগুলো রিপ্রেজেন্ট করে সেই বিষয়গুলো আসে আর কি। তো আমরা শুরুতে আমরা যেই বিষয়টা দেখবো সেটি হচ্ছে বাঙালি জাতির উদ্ভব। হ্যাঁ, আমরা এইখানের এই প্রাচীন সময় থেকে 1971 সাল পর্যন্ত ইতিহাস পড়তে গেলে আমাদের এই জিনিসগুলোই মানে শুরুতে আসে, যেটা হচ্ছে বাঙালি জাতির উদ্ভব। তো আমরা জানি বাঙালি জাতি হচ্ছে একটা সংকর জাতি, তাই না? বাঙালি জাতি হচ্ছে একটা সংকর জাতি। এই সংকর কেন বলা হচ্ছে? সংকর মানে হচ্ছে মিশ্রণ। সংকর মানে হচ্ছে কি? মিশ্রণ। তো মিশ্রণ, এখানে দুইটা জাতির মিশ্রণ, একটার নাম হচ্ছে আর্য জাতি, একটার নাম আর্য জাতি, আর একটা নাম হচ্ছে অনার্য জাতি। তাহলে একটা আর্য জাতি, একটা হচ্ছে অনার্য জাতি। এখন আর্য কারা? আর্য হচ্ছে যারা ইউরোপ থেকে এসছে। কোথেকে আসছে? ইউরোপ থেকে এসছে। ইউরোপ মানে এরা মূলত আসছে উরাল পর্বত থেকে। এই যে উরাল পর্বত, তারপরে হচ্ছে আপনার ইরান, হ্যাঁ ইরান, তারপরে হচ্ছে কিরগিজ মালভূমি, কিরগিজস্তান যে রাষ্ট্রটা আছে, অর্থাৎ কাস্পিয়ান সাগরের তীরবর্তী যে বিশাল একটা মালভূমি আছে, ওই অঞ্চল থেকে আসছে। তাহলে আমরা বলতে পারি কিরগিজ মালভূমি। এই অঞ্চল থেকে একটা জনগোষ্ঠী ভারতীয় উপমহাদেশে এসেছিল, এইটার নাম হচ্ছে আর্য জনগোষ্ঠী। আর্যদেরকে আবার ইংরেজিতে বলা হয় আরিয়ানস। ওকে, আর্যদেরকে ইংরেজিতে কি বলা হয়? আরিয়ানস বলা হয়। ওকে, তারপরে এই আর্যরা এক ধরনের ভাষায় কথা বলতো, তাদের ভাষার নাম ছিল বেদ। তাদের ভাষার নাম ছিল বৈদিক ভাষা। কি ভাষা? বৈদিক ভাষা। এই বৈদিক ভাষায় লিখিত গ্রন্থকে বলা হয় বেদ। এই বেদ আবার 4 ধরনের। হ্যাঁ, আমরা ওইদিকে না যাই, বেদ হচ্ছে 4 ধরনের। তাহলে বৈদিক ভাষায় লিখিত গ্রন্থ হচ্ছে বেদ। এবং আর্যরা নিজেদেরকে মনে করতো আমরাই সবচেয়ে পুরাতন ধর্ম। আর্যরা বলতো নিজেরা আমরা হচ্ছে সবচেয়ে পুরাতন ধর্ম। এই জন্য আর্যরা বলতো সনাতন ধর্ম হিসেবে তাদেরকে পরিচয় দিয়েছে। সনাতন ধর্ম। সনাতন মানে হচ্ছে পুরাতন, তাই না? সনাতন মানে হচ্ছে যেটা আগে সৃষ্টি হয়েছে কিংবা যেটা পুরাতন। হ্যাঁ, পরবর্তীতে এই সনাতন ধর্মের নাম কিসের সাথে? সিন্ধু থেকে এটার নাম হয়ে গেছে আবার হিন্দু। এই জন্য আমরা দেখবেন হিন্দু ধর্মকে আমরা কি বলতে পারি? কি বলি? সনাতন ধর্ম বলি, বিভিন্ন জায়গায় সনাতন ধর্ম। ওকে, তাহলে এটা হচ্ছে আর্য। এবং অনার্য জাতি একটু দেখি আমরা। অনার্য জাতিতে এখানে 4টা জাতি ছিল। কয়টা জাতি ছিল? 4টি জাতি ছিল। ঠিক, 4টি জাতি ছিল। এই 4টি জাতির মধ্যে সবচেয়ে পুরাতন যে জাতিটা ছিল তার নাম ছিল হচ্ছে নেগ্রিটো। কি নাম ছিল? নেগ্রিটো। তাহলে দেখেন আপনার উপমহাদেশে অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা আছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আর্যরা এসছে। এর আগে থেকেই বসবাস করছে কারা? এখানকার ভূমিপুত্ররা। এদেরকে ভূমিপুত্র বলি আমরা, যারা ওই ভূমির সৃষ্টি থেকে এখানে লালিত পালিত হচ্ছে, এখানের সাথে কানেক্টেড। তাহলে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোট চিনিয়। তাহলে এই 4টা অনার্য জাতির সমন্বয়ে অনার্য জাতিটা গঠিত হয়েছে। এবং এই অনার্য জাতির সাথে আবার আর্যদের মিশ্রণ হয়েছে। এই জন্য বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি। বাঙালি জাতিকে এই জন্য কি বলা হয়? সংকর জাতি।
এই যে নেগ্রিটো কারা, নেগ্রিটো হচ্ছে আমরা জানি বাংলাদেশে সাঁওতাল, ভিল, মুন্ডা এই 3 ধরনের উপজাতি আছে, তাই না? এই 3 ধরনের কি আছে? আদিবাসী আছে। এই আদিবাসীরা কিন্তু, এই আদিবাসীদের পূর্বপুরুষ হচ্ছে নেগ্রিটোরা। তারপর অস্ট্রিক, অস্ট্রিকরা কিন্তু অস্ট্রেলিয়া থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে। কোথেকে আসছে? অস্ট্রেলিয়া থেকে আসছে। নামের সাথে মিল আছে না? মিল আছে না? অস্ট্রিয়া, অস্ট্রিক, অস্ট্রেলিয়া, মিল আছে না? তাহলে অস্ট্রিক, অস্ট্রেলিয়া। এখন দেখেন অস্ট্রেলিয়ার আদি বা মানুষজন যারা, তারা কিন্তু অস্ট্রিক, এবং অস্ট্রিকরা বাংলাদেশে, এই যে ভারতীয় মহাদেশে এসেছিল, ইন্দোনেশিয়া হয়ে, ভারতের আসাম হয়ে আমাদের এখানে এই অঞ্চলে প্রবেশ করেছিল। ওকে, এই জন্য বলা হয় বাঙালি জাতির, বাঙালি জাতিকে বলা হয় আদি অস্ট্রোলয়েড। তাহলে আমরা একদম রুটে, মানে একদম শিকড়ে আমরা হচ্ছে কাদের কাদের সাথে কানেক্টেড? অস্ট্রেলিয়ানদের সাথে কানেক্টেড। এটাকে বলা হয় আদি অস্ট্রোলয়েড। বাঙালি জাতির মূল অংশ আসছে কোত্থেকে? বাঙালি জাতির মূল অংশ আসছে কোত্থেকে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বাঙালি জাতির মূল অংশ আসছে কোন জাতি থেকে? তাহলে পরীক্ষায় আনসার দিবেন অস্ট্রিক জাতি থেকে। আবার দিতে পারে বাঙালি জাতিকে বলা হয়, বাঙালি জাতিকে বলা হয় আদি অস্ট্রোলয়েড, আদি অস্ট্রোলয়েড। আবার এই যে বাঙালি জাতি, বাঙালি জাতিকে অস্ট্রিক বা নিষাদ জাতীয় বলা হয়। অস্ট্রিক বা এই অস্ট্রিকদেরকে আবার সংস্কৃত ভাষায় কি বলা হয়? সংস্কৃত ভাষায় অস্ট্রিকদেরকে বলা হয় নিষাদ জাতি। এই যে নিষাদ জাতি, ঠিক আছে? আর এই যে দ্রাবিড়টা, দ্রাবিড় কোত্থেকে আসছে? দক্ষিণ ভারত থেকে, দক্ষিণ ভারত। এই যে দ্রাবিড়ের সাথে দক্ষিণ মিল আছে, কিন্তু দ্রাবিড়ের সাথে কি মিল আছে? দক্ষিণ মিল আছে। বুঝে গেল? তারপরে তারপরে হচ্ছে এই যে ভোটচিনীয়, এটা হচ্ছে ভোটচিনীয়। এরা আসছে কোত্থেকে? এদেরকে বলা হয় তিবেতু বর্মন, তিবেতু বর্মন। অর্থাৎ এরা চায়না হয়ে, বার্মা হয়ে আমাদের অঞ্চলে প্রবেশ করেছে। তাহলে আমরা বুঝতে পারছি, আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এই যে আর্য প্লাস অনার্য সমান হচ্ছে বাঙালি, বাঙালি। ওকে, আশা করি আপনারা পারবেন। আচ্ছা, আমরা পরের ইসে যাই একটু। আমরা এখন একটু দেখব যে আমাদের বাঙালি জাতির উদ্ভবটা আমরা দেখলাম, কিভাবে উদ্ভব হয়েছে বাঙালি জাতির। এরপর আমরা একটু আমাদের নামকরণের ব্যাপারটা দেখব। এই যে বঙ্গ, তাই না? বঙ্গ শব্দটি, এটা একটা কি? এটা কি? বঙ্গ শব্দটা হচ্ছে একটা দেশবাচক শব্দ। কি বাচক শব্দ? এটা হচ্ছে একটা দেশবাচক শব্দ, বঙ্গ শব্দটি। এই দেশবাচক শব্দটি আগে প্রথম, এই শব্দটি প্রথম পাওয়া যায় যদি আমরা দেখি, প্রথম পাওয়া যায় ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থে। ঐতরেয় আরণ্যক। হ্যাঁ, আবার যদি বলে দেশ হিসেবে বা দেশবাচক বঙ্গ শব্দটি পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যায় আইনি আকবরীতে। আইনি আকবরী। এটা কে লিখেছেন? আবুল ফজল। কে লিখেছেন? আবুল ফজল লিখেছেন। ওকে, তাহলে দেশবাচক বঙ্গ শব্দটি পাওয়া যায় ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থে। প্রথম পাওয়া যায়। দেশবাচকটা পাওয়া যায় কোথায়? আইনি আকবরীতে। এটা হচ্ছে আবুল ফজল আকবরের সভাসদের একজন সদস্য ছিলেন। কার সভাসদের? আকবরের সভাসদের একজন সদস্য ছিলেন। ক্লিয়ার? ওকে, এরপর আমরা দেখব হচ্ছে বিভিন্ন বাংলায় বিভিন্ন জনপদ দেখব। আমরা কি দেখব? জনপদ দেখব। জনপদ বিভিন্ন ইতিহাসবিদদের বিভিন্ন লেখায় আমরা মোটামুটি 16টি জনপদের কথা পাই। কয়টি জনপদের কথা পাই? 16টি জনপদের কথা পাই। এই 16টি জনপদগুলো আপনাদেরকে অবস্থান বলবে পরীক্ষায়, যে এই মানে কি বলে, ঢাকা কোন জনপদের অংশ ছিল, ময়মনসিংহ কোন জনপদের অংশ ছিল, এইভাবে আসতে পারে পরীক্ষায়। বুঝতে পারছেন? এইভাবে আসতে পারে পরীক্ষায়।
ঠিক আছে, তাহলে আমরা একটু মানচিত্রের মাধ্যমে মোটামুটি কোন জনপদটা কোথায় আমরা একটু দেখে নেব। আমরা একটু, এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ মোটামুটি। সো আমরা এই অঞ্চলের সবচাইতে পুরাতন, যেটা মৌর্যদের সময় গঠিত হয়েছিল, মৌর্যদের সময়, খ্রিস্টের জন্মেরও প্রায় 288 বছর আগে, খ্রিস্টের হযরত ঈসা আলাইহিস সালামের জন্মেরও প্রায় 288 বছর আগে, এবং খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে এই যে আর্যরা ইরান থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল। ভারতীয় উপমহাদেশে এসেছিল কবে? খ্রিস্টের জন্মের প্রায় কত বছর আগে? প্রায় 1500 বছর আগে, অর্থাৎ 1500 বছর আগে। তাহলে আমরা এখানে একটা যে জনপদটা পাচ্ছি, এটার নাম হচ্ছে পুন্ড্র জনপদ। কি জনপদ? পুন্ড্র জনপদ। আমরা এটাও জানি যে পুন্ড্রের রাজধানীর নাম হচ্ছে আবার পুন্ড্র নগর বা বর্ধন, তাই না? নগরও ডাকা হয় বা বর্ধনও ডাকা হয়। তাহলে পুন্ড্র, পুন্ড্রনগর বা পুন্ড্র বর্ধন, পুন্ড্রনগর বা পুন্ড্র বর্ধন। ওকে, তারপর আমরা একটু দেখি, এরপর আমরা যাব এই যে এখানে এটা কারা কাদের তৈরি, তাহলে এটা হচ্ছে মৌর্যদের তৈরি। মহাস্থানগড়, তাহলে আপনাদেরকে যদি বলা হয় মহাস্থানগড় কাদের তৈরি? মৌর্যদের তৈরি, তাই না? মহাস্থানগড় যেহেতু পুন্ড্রে অবস্থিত, বগুড়া, রাজশাহী এই অঞ্চলগুলো হচ্ছে পুন্ড্রের কি বলে কিছুটা কি বলে আপনার এই যে এটার অর্থাৎ উত্তরবঙ্গ এবং হচ্ছে রাজশাহী বিভাগের কিছু জেলা নিয়েই হচ্ছে পুন্ড্র গঠিত। বোঝা গেল? পুন্ড্র গঠিত। ওকে, তারপর আমরা জানি এই যে এটা হচ্ছে সিলেট, না? এটা হচ্ছে সিলেট, এটা হচ্ছে চট্টগ্রাম। এই দুইটা মিলে আমরা এই দুইটা জনপদকে বলি আমরা হরিকেল। কি বলি? হরিকেল। এই হরিকেলের রাজধানীর নাম ছিল আবার শ্রীহট্ট। কি নাম ছিল? শ্রীহট্ট। এই জন্য আমরা বলি কি সিলেটের পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট। আমরা কি বলি? সিলেটের পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট। সিলেটের পূর্ব নাম কি? শ্রীহট্ট। তাহলে এটা হলো হরিকেল। ওকে, পারা যাবে? ওকে, তারপর আমরা একটু দেখি এটা এখানে একটা জনপদ ছিল, নাম হচ্ছে গৌড় জনপদ। কি নাম ছিল? গৌড় জনপদ। এই যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, ভারতের মুর্শিদাবাদ, ভারতের মালদহ, এই যে এই অঞ্চলটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে গৌড়। এটা কি রাজ্য? গৌড় রাজ্য। গৌড় রাজ্যের রাজধানীর নাম কি ছিল আবার? তাহলে রাজধানী কি? ক্যাপিটাল ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ। ওকে, কারণ এই যে গৌড়তে আমরা জানি গৌড়তে কিন্তু প্রচুর পরিমাণ ইসলামী স্থাপত্য আছে, এই জন্য গৌড়টা ইম্পর্টেন্ট। একটু দেখবেন, হ্যাঁ, ইসলামিকের পরীক্ষা এগুলো একটু দেখবেন, যেগুলো ইসলামী রেনেসার জন্য কাজ করেছে, মানে ইসলামী ভাবধারার বিষয়াদি আছে, এইগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে বেশি। তাহলে ক্যাপিটাল হচ্ছে কর্ণ সুবর্ণ। কার? এই যে এটা বর্তমান মুর্শিদাবাদে অবস্থিত ক্যাপিটাল। এবং এখানকার এই যে বিখ্যাত রাজা ছিলেন হচ্ছে রাজা শশাঙ্ক। রাজা কে ছিলেন? শশাঙ্ক। এবং আরেকজন ছিলেন শশাঙ্কের পরে, তার নাম ছিল হচ্ছে হর্ষবর্ধন। কি নাম ছিল? হর্ষবর্ধন। তাহলে শশাঙ্ক ছিল হচ্ছে আবার গৌড় বংশের রাজা, গৌড়কে শাসন করেছে এবং গৌড় বংশের রাজা। তাহলে গৌড় নামে একটা জনপদও ছিল, গৌড় নামে একটা বংশও ছিল। কিন্তু হর্ষবর্ধন হচ্ছে গৌড় রাজ্যের রাজা ছিলেন, কিন্তু ওনার বংশ ছিল অন্য একটা। ওনার বংশের নাম ছিল হচ্ছে পুষ্যভূতি। কি নাম? পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। আশা করি পারবেন আপনারা। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি তাহলে হরিকেল গেল। এরপর আমরা দেখবো আরেকটা জনপদ। সেই জনপদটা কি? এই জনপদটা হচ্ছে সমতট। কি নাম দেখবো আমরা? এই যে সমতট। এই যে কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলগুলোকে আমরা বলবো সমতট। ওকে, তাহলে আমরা একটু সমতটে দেখি। সমতটের রাজধানীর নাম কি ছিল? সমতটের রাজধানীর নাম ছিল হচ্ছে বরকামতা। কি নাম ছিল? বরকামতা। এটার নাম পরিবর্তিত হয়েছে রোহিতগিরি। ওকে, পরবর্তীতে হয়েছে ময়নামতি। রাজা আনন্দদেবের ওয়াইফের নাম ছিল ময়নামতি, এই জন্য নাম হয়েছে ময়নামতি। এখানে আমরা কি দেখতে পাই? এখানে আছে কি
শালবন, শালবন বিহার। তাহলে আমরা যেহেতু বিহার বিহার পাচ্ছি এখানে, তাহলে এটা কার আমলের নিদর্শন ছিল শালবন বিহার? এটা ছিল হচ্ছে পাল আমলের, পালরা ছিল বৌদ্ধ, তাহলে বিহার বানাবে বৌদ্ধরা, এই জন্য আমরা দিতে পারি এখানে পাল আমলের। কোন আমলের? পাল আমলের। ঠিক আছে, পাল আমলের। তাহলে বড় কামতা, লোহিতগিরি, ময়নামতি, শালবন বিহার। বর্তমান কুমিল্লার কোটবাড়ি নামে একটা উপজেলা আছে, এই কোটবাড়িতে শালবন বিহারটি অবস্থিত। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যটার নাম ছিল হচ্ছে আমাদের চট্টগ্রামের কিছু অংশ সহ এখানে মিয়ানমার, মিয়ানমারের এই অংশটার নাম ছিল হচ্ছে কি রাজ্য? আরাকান রাজ্য। কি নাম ছিল? আরাকান রাজ্য। এরা আবার খুব সাহিত্যে খুবই কি ছিল? পারদর্শী ছিল। আমাদের চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ সাহিত্যিকরা এখানে আরাকান রাজসভার সভাসদের কবি হিসেবে ছিলেন। আপনারা নাম জানেন, দৌলত উজির বাহরাম খান, হ্যাঁ, আব্দুল হাকিম আলাউল যিনি পদ্মাবতী লিখেছেন, তারপরে কোরেশি মাগন ঠাকুর, হ্যাঁ, কোরেশি মাগন ঠাকুর, এনারা সবাই কিন্তু এই যে আরাকান সাহিত্যে পারদর্শী ছিলেন, অর্থাৎ আরাকানে সাহিত্য চর্চা করেছেন আরাকানের। এবং এই সাহিত্যটাকে বলা হয় রোসাং সাহিত্য। কি বলা হয়? রোসাং সাহিত্য বলা হয়, রোসাং সাহিত্য বলা। ওকে, তারপর আমরা এখানে বরিশাল অঞ্চল আছে না, এটাকে বলা হয়তো চন্দ্রদ্বীপ। কি বলা হয়তো? চন্দ্রদ্বীপ বলা হয়তো। এখানে সাতক্ষীরা যেখানে ছিল এটাকে বলা হয়তো সপ্তগাঁও। এটা কি বলা হয়তো? সপ্তগাঁও বলা হতো। আর এই যে পুরো অঞ্চলটা, এই যে পুরো অঞ্চলটা যেটা দিলাম, এটা হচ্ছে বঙ্গ জনপদ। এটা কি জনপদ? এটা হচ্ছে বঙ্গ জনপদ। তাহলে আমরা মোটামুটি জানি যে আমাদের কোন কোন জেলা এই অঞ্চলে অবস্থিত। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ময়মনসিংহ, তাহলে বঙ্গতে হবে, ঠিক না? ময়মনসিংহ যদি বলি, তাহলে যদি বলি কুড়িগ্রাম, যদি বলি রংপুর, দিনাজপুর, এগুলো বলি ঠাকুরগাঁও, এগুলো হচ্ছে পুন্ড্রতে পড়বে। কিসে পড়বে? পুন্ড্রতে পড়বে। ঠিক আছে, তারপর আমরা জানি পুন্ডের আরেকটা বিভাজন আছে, সেই বিভাজনের নাম হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র, ওকে, বরেন্দ্র। এই বরেন্দ্রকে বলা হচ্ছে আবার শক্ত মাটির জনপদ। শক্ত মাটির জনপদ, শক্ত মাটির জনপদ। এটাকে ধরা হয় কি হিসেবে ধরা হয়? এটাকে পুন্ড্রের একটা পার্ট হিসেবে ধরা হয়। হ্যাঁ, পুন্ড্রের একটা পার্ট হিসেবে এটাকে ধরা হয়। ওকে, এরপরে যাই একটু। তারপর আপনাদেরকে একটু ইতিহাসের টাইমলাইন বলবো আমি। ইতিহাসের টাইমলাইন পাকিস্তান আমল পর্যন্ত আমাদের কোনটার পরে কি আসছে এবং কোনটা জায়গায় আপনারা একটু বেশি গুরুত্ব দেবেন। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে আমরা দেখবো হচ্ছে আমাদের বংশীয় শাসন, তাই না? প্রথমে দেখবো আমরা বংশীয় শাসন। বংশীয় শাসনের মধ্যে আমরা প্রথমে কি পাই? অর্থাৎ যখন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হইল, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে কার মাধ্যমে? সম্রাট হারকিউলিয়াস এর সাথে আপনার হচ্ছে কি বলে সেলুকাসের সাথে, আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের সাথে সিন্ধু নদের পার্শ্ববর্তী একটা এলাকা ছিল, নাম হচ্ছে চন্দ্রভাগ। এই চন্দ্রভাগের রাজা পুরুর সাথে একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধটা হয়েছিল খ্রিস্টপূর্ব 325 খ্রিস্টাব্দে। ওকে, 325 খ্রিস্টাব্দে হয়েছিল। এবং এই যে যুদ্ধে সেলুকাস হেরে যায় কার কাছে? আলেকজান্ডারের সেনাপতি কার কাছে? রাজা পুরুর কাছে হেরে যায়। তখন সিন্ধু নদ থেকে শুরু করে একদম বঙ্গোপসাগর পর্যন্ত পুরো এলাকার অধিপতি হিসেবে পুরু নিজের নাম ঘোষণা করেন এবং এই পুরুর নামই আমরা জানি প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে ওনার মাধ্যমেই কি শুরু হয়েছিল? ওনার মাধ্যমে মৌর্য সাম্রাজ্য শুরু হয়েছিল। কি শুরু হয়েছিল? মৌর্য সাম্রাজ্য শুরু হয়েছিল। তাহলে বংশীয় শাসনের মধ্যে আমরা প্রথম কাকে পাই? আমরা মৌর্য সাম্রাজ্যকে পাই। মৌর্য সাম্রাজ্যকে। ওকে, মৌর্যদের পরে কারা এসছে? মৌর্যদের পরে কিন্তু মৌর্যরা কিন্তু খ্রিস্টের জন্মের আগে এসছে। ওকে, তারপরে তো গুপ্তরা আস্তে আস্তে মৌর্যদের পরে হচ্ছে গুপ্তরা আস্তে আস্তে কি হয়ে গেছে? খ্রিস্টের জন্মের পর হয়ে গিয়েছে। তারপরে আমরা জানি তারপর 7ম থেকে 8ম শতক, অর্থাৎ খ্রিস্টের জন্মের 7 থেকে 8, অর্থাৎ 700 থেকে 800 বছরের মধ্যে কি হয়েছিল? আপনার একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল কোনো শাসক না থাকার কারণ। এটাকে আমরা বলি মাৎসান্যায়। এটাকে আমরা কি বলি?
মাদসান্নায়, আমরা বলি এটাকে মাদসান্না। এটা একটা অরাজক পরিস্থিতি। মাদসান্নায় কেন বলা হয়? পুকুরের বড় বড় মাছ যখন পুকুরে বেশি থাকে তখন ছোট ছোট মাছদেরকে ধরে ধরে সে খেয়ে ফেলে, এই জন্য এটাকে মাদসান্নায় বা অরাজক পরিস্থিতি বলা হচ্ছে। তারপর আসলো কারা? তারপর আসলো পাল সাম্রাজ্য। কি আসলো? পাল সাম্রাজ্য। বাংলায় সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ। সবচেয়ে কি রাজবংশ? দীর্ঘস্থায়ী রাজবংশ কারা ছিল? এই যে পালরা। ওকে, পালরা ছিল। তারপরে পালের পরে আমরা জানি সেন শাসন। সেনরা ছিল, এরা কাদেরকে রিপ্রেজেন্ট করতো? পালরা বৌদ্ধদের, এরা রিপ্রেজেন্ট করতো হিন্দুদের। তাহলে সর্বশেষে ছিল কি? হিন্দু। ওই যে আপনারা দেখেন না ঢাকেশ্বরী মন্দির বল্লাল সেন বানাইছিল, তার মানে বল্লাল সেন বা সেন আমলেই হচ্ছে বাংলাদেশে যত মন্দির টন্দির, প্রাচীন মন্দির টন্দির সবসময় সবগুলো হয়েছে সেন। এরপর আমরা জানি হচ্ছে আমাদের কি আসলো? এরপর আমরা ইসলামী শাসন দেখতে পাই। কি দেখতে পাই? ইসলামী শাসন দেখতে পাই। ইসলামী শাসন। তাহলে এবার ইসলামী শাসনকে আমরা যদি আবার দুই ভাগে ভাগ করি, আমি এই পাশে লিখতেছি ইসলামী শাসনটা। তাহলে সেনদের পরে কি আসলো? ইসলামী শাসন আসলো। ইসলামী শাসন। এখন ইসলামী শাসনটাকে আমাদের আবার দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে বাংলায়, একটু মনোযোগ দিবেন, একটা হচ্ছে বাংলায় আর একটা হচ্ছে কোথায়? আর একটা হচ্ছে ভারতবর্ষে। তাহলে ভারতবর্ষে ইসলামের আবির্ভাব, ইসলামের শাসন না কিন্তু ইসলামের আবির্ভাব। তাহলে আমরা যদি বলি এটা হবে আপনার 712 খ্রিস্টাব্দ। 712 খ্রিস্টাব্দ এটা হবে ইসলামের, ভারতবর্ষে ইসলামের আবির্ভাব। কার আবির্ভাব? ইসলামের আবির্ভাব। ওকে, তাহলে ভারতবর্ষে ইসলামের আবির্ভাব হয়েছে কবে? 712 খ্রিস্টাব্দ। তো বাংলায় কিন্তু সরাসরি ইসলামী শাসন শুরু হয়েছে 1204-এ। কত? ওই যে 1204-এ যখন লক্ষণ সেন পরাজিত হয় তখন নদিয়াতে কে ইসলামী শাসন শুরু করে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি শাসন শুরু করে। তাহলে বাংলায় শাসন, কোন শাসন? ইসলামী শাসন শুরু হয়েছিল 1204 সালে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1206 সনে মারা যায়। তাহলে এরপরে ভারতবর্ষ ইসলামের আবির্ভাবের পর থেকে ভারতবর্ষের শাসন শুরুর জন্য সময় লেগেছিল 1206 সাল পর্যন্ত। তাহলে ভারতে কিন্তু প্রকৃত মুসলিম শাসন প্রতিষ্ঠা হয় কবে? 1206 সালে। এর আগে কি হয়েছিল? এর আগে আমরা জানি দুইটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল। একটা যুদ্ধ হয়েছিল 1191-তে আর একটা হয়েছিল 1192-তে। এটার নাম তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তাইলে তরাইনের কি যুদ্ধ? প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি নামের একজন তুর্কি বীর উনি জিতে যায়। জিতার পরে 1206 সনে উনি একটা শাসন প্রতিষ্ঠা করে দিয়ে যান যেটাকে বলা হয় দিল্লি সালতানাত। তাহলে দিল্লি সালতানাতের শুরু তাহলে দিল্লি সালতানাতের শুরু কবে থেকে? 1206 সন থেকে। 1206 সন থেকে। এদিকে বাংলা আবার 1204 সন থেকে মুসলিম শাসন। তারপরে 1206 সালে এসে বাংলা কার আন্ডারে চলে যায়? এই যে দিল্লির আন্ডারে চলে যায়। তার মানে দুইটা শাসন কি হয়ে গেল? এক হয়ে গেল। দুইটা শাসন কি হয়ে গেল? তাহলে বাংলাও দিল্লি সালতানাতের আন্ডারে চলা শুরু করে। দিল্লি সালতানাতের প্রথম বংশের নাম ছিল দাস বংশ। দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? কার মাধ্যমে? কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে। এটাকে বলা হয় মামলুক বংশ বা দাস বংশ। মামলুক বংশ বা দাস বংশ। এখানে আমরা পেয়েছি কাকে কাকে? কুতুবউদ্দিন আইবেককে পেয়েছি, শামসুদ্দিন ইলতুৎমিশকে পেয়েছি, তারপরে হচ্ছে একজন মহিলা শাসক ছিলেন রাজিয়া খাতুন। ওকে, তাহলে দিল্লি সালতানাত 1206 দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা শুরু হয়েছে। এই দিল্লি সালতানাত চলেছিল আবার কত সাল থেকে? 1206 সন থেকে কত পর্যন্ত? 1526 সাল পর্যন্ত। 1526 সাল পর্যন্ত। তাহলে দিল্লি সালতানাত শুরু হয়েছিল
কবে 1206 সন থেকে 1526 সাল পর্যন্ত। 1526 সালে আমরা একটি ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম জানি, পানিপথের প্রথম যুদ্ধ। ঠিক আছে, পানিপথের অথবা প্রথম পানিপথের যুদ্ধ বলা হয় আর কি। ঠিক আছে, তাহলে আমরা পরে আরেকটা স্লাইডে যাই, তারপরে আমরা আলোচনা করি। তাহলে দিল্লি সালতানাত 1200। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ, এই দিল্লি সালতানাত তাহলে কত পর্যন্ত টিকে ছিল? 1206 সন থেকে 1526। এই 1526 আবার প্রথম পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ। ওকে, যুদ্ধ। এই যুদ্ধে জিতে যায় কে? বাবর। তাহলে এই যুদ্ধের মাধ্যমে কার গোড়াপত্তন? মুঘলদের, মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়, গোড়াপত্তন হয় এই যুদ্ধের মাধ্যমে। ক্লিয়ার? এর মাঝখানে অর্থাৎ দিল্লি সালতানাত যখন চলছিল, দিল্লি সালতানাত তাহলে কত? 1206। এই যে 1206 লিখলাম, এরপর আমরা জানি 1300 কত সাল? 1338 সালের দিকে আরেকটা বাংলায়, কিন্তু দিল্লি সালতানাত এদিকে চলতেছিল, বাংলায় কি করলো? বাংলায় দেখা গেল আরেকটা শাসন, এই শাসনটার নাম ছিল হচ্ছে স্বাধীন বাংলা সুলতানি স্বাধীন বাংলা সুলতানি আমল। কি আমল? স্বাধীন বাংলা সুলতানি আমল। তাহলে এভাবে আপনারা একটু পড়ার সময় গুরুত্ব দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাধীন বাংলা সুলতানি আমল, এটা 3 স্টার থাকবে। ঠিক আছে, তারপরে মোগল সাম্রাজ্য তো 3 স্টার থাকবেই। বিশেষ করে তাদের অবদান, এখানে বিভিন্ন শাসক, শামসুদ্দিন ইলিয়াস শাহ আছে, গিয়াসউদ্দিন বলবন আছেন, হ্যাঁ, ফখরুদ্দিন মোবারক শাহ আছেন। এদের কি আপনার এদের অবদানগুলো একটু কাইন্ডলি পড়ে নিতে হবে, এদের অবদানগুলো পড়ে নিতে হবে। এদের অবদান কি কি একটু খাতার মধ্যে ছোট ছোট নোট করে ফেলবেন, যে এর অবদান কি, এর অবদান কি, এর অবদান কি, এভাবে নোট করে ফেললে একবার রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাইলে কিন্তু ইজি, খুবই মানে আনসার করা খুবই ইজি আর কি। আচ্ছা, তারপরে তাহলে এটা গেল 1206, 1338 বাংলায় স্বাধীন বাংলা সুলতানি আমল, স্বাধীন বাংলা সুলতানি আমল। এই স্বাধীন বাংলা সুলতানি আমলের বিখ্যাত একজন শাসক ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওনাকে বলা হয় শাহ ই বাংলা। কি বলা হয়? শাহ ই বাংলা, অর্থাৎ বাংলার অধিপতি, বাংলার নেতা বলা হয়, মহান নেতা বলা হয়। উনি ক্ষমতা আসার পরে, ফখরুদ্দিন মোবারক শাহের পরে উনি ক্ষমতা এসছেন। উনি ক্ষমতা আসার পরে ওই বাংলার যে বিচ্ছিন্ন এলাকাগুলো ছিল বিভিন্ন শাসকের আন্ডারে, সব তিনি নিজের আন্ডারে নিয়ে আসেন এবং একচ্ছত্র একটা আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। বিধায় ওনাকে বলা হয় শাহ ই বাংলা। কি বলা হয় ওনাকে? শাহ ই বাংলা। ওকে, তারপরে এরপর আস্তে আস্তে আমরা উপনিবেশ যুগে প্রবেশ করব। অর্থাৎ তাহলে মুঘল, এই যে মুঘল, ব্রিটিশ, অর্থাৎ এটাকে আমরা বলি উপনিবেশ যুগ। কি বলি? উপনিবেশ যুগ। দেখেন, তাহলে মুঘল সাম্রাজ্য কবে শুরু হয়? মুঘল সাম্রাজ্য হচ্ছে 1526 সালে শুরু হয় এবং 1526 সাল থেকে মুঘল সাম্রাজ্য চলেছিল কত সাল পর্যন্ত? 1857 সাল পর্যন্ত। 1857 সাল। এই পুরো সময়টা কি কাদের ছিল? মুঘলদের ছিল। এই পুরো সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশরাও এখানে এসছে। ব্রিটিশরা আসছে কবে? 1600 সালে, প্রথম আসছে 1600 সালে। তাহলে আমরা একটু দেখি, তাহলে এটা হবে 1526 সাল হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ। তারপর আমরা যদি বলি ধরেন 1600 সালে হচ্ছে ব্রিটিশরা প্রথম পা রাখে এখানে। কারা পা রাখে? ব্রিটিশরা প্রথম পা রাখে। ওকে, ব্রিটিশরা প্রথম পা রাখে আকবরের সময়। কার সময়? আকবরের। এর আগে আপনাদের একটা জানতে হবে যে কার পরে কে এসেছিল। আপনারা জানেন যে বাবর, হুমায়ুন, হ্যাঁ, বাবর হইল, আবার জর আকবর, আবার জর জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, বাহাদুর শাহ। এই গুরুত্বপূর্ণ কয়জন আর কি। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবেন। তাহলে 1600 সালে ব্রিটিশরা আসার পরে আকবর তাদেরকে সুবিধা করতে দেয়নি খুব একটা।
কি দেয়নি, আকবর তাদেরকে সুবিধা করতে দেয়নি। তারপর আমরা জানি জাহাঙ্গীরের সময় 1600 কত সালে, 1608 সালে ব্রিটিশরা প্রথম কি পায়, বাণিজ্য কুঠি স্থাপন করে। ব্রিটিশরা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে সুরাট নামের একটা জায়গায়। কোন জায়গায়? সুরাট নামের একটা জায়গায়, বর্তমান গুজরাট। ওকে, গুজরাটে, তাহলে সুরাট নামের একটা জায়গা। এরপর আমরা জানি এই যে আকবর যখন চলে যায় তখন 1610 সালে সুবেদারি শাসন প্রতিষ্ঠা করে। মুঘলরা কি করে, সুবেদারি শাসন প্রতিষ্ঠা করে। এবং সুবেদার হিসেবে কাকে পাঠানো হয়? প্রথম ইসলাম খান চিশতিকে পাঠানো হয়। ইসলাম খান চিশতিকে পাঠানো হয়। ইসলাম খানই ঢাকার নাম পরিবর্তন করে রাখেন জাহাঙ্গীরনগর। কার নাম অনুসারে? সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। এটাকে বলা হয় 1610 সালের সুবেদারি শাসন। কি বলা হচ্ছে? 1610 সালের সুবেদারি শাসন। ওকে, তারপরে আমরা জানি তাহলে এটা হচ্ছে কার আমলে? এটা হচ্ছে জাহাঙ্গীরের আমলে। জাহাঙ্গীরের পর আসছে কে? শাহজাহান। 1612 খ্রিস্টাব্দে দেখা যায় এই শাহজাহান বাংলায় হরিহরপুর নামের একটা জায়গায় শাহজাহান বাণিজ্য কুঠি স্থাপন করার অনুমতি দিয়েছিলেন। তাহলে ব্রিটিশরা ভারতবর্ষে বাণিজ্য কুঠি স্থাপন করে জাহাঙ্গীরের আমলে, এবং কার আমলে? জাহাঙ্গীরের আমলে বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করে ওই যে শাহজাহানের আমলে। কার আমলে? শাহজাহানের আমলে। তো এরপরে আমরা জানি ব্রিটিশরাও এদিকে বসে নাই, তারা বিভিন্ন ধরনের তাদের কার্যক্রম, তাদের বাণিজ্যের কার্যক্রম তারা চালায় যাচ্ছে। কার মাধ্যমে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। কার মাধ্যমে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখান থেকে যে কয়টা সাল, 1600 সাল গুরুত্বপূর্ণ, 1608, 1610, 1612, 1526, এই সালগুলো একটু কাইন্ডলি দেখে নিতে হবে। এই সালগুলো একটু এখানে দিচ্ছি, আমি পরে নিবেন। আচ্ছা, এরপরে ব্রিটিশরা আস্তে আস্তে আমাদের কিসে ঢোকার ট্রাই করে? ব্রিটিশরা আস্তে আস্তে আমাদের এই যে রাজনীতিতে ঢোকার ট্রাই করে। তো একটা সময় মুঘলদের মধ্যে একটা বড় ধরনের ভাঙন দেখা যায়। মুঘলরা সুবেদারি শাসন যখন চালাচ্ছিল তখন মুঘলদের আন্ডারে কাজ করা কিছু লোকজন 1717 সালে বাংলায় একটা স্বাধীন নবাবী আমল প্রতিষ্ঠা করে। এটাকে বলা হয় নবাবী শাসন। নবাবী শাসন প্রতিষ্ঠা করে কত সালে? 1717 সালে। কত সালে? 1717 সালে নবাবী আমল প্রতিষ্ঠা করে, নবাবী শাসন। নবাব মুর্শিদ কুলি খাঁ। এই যে এটা চলতে কোন পর্যন্ত চলে আসে? 1757 সালে পর্যন্ত চলে আসে। এখানে আমরা জানি পলাশী যুদ্ধ। কি যুদ্ধ? পলাশী যুদ্ধ হয়েছিল, এবং এই পলাশী যুদ্ধে কারা জিতে যায়? ব্রিটিশরা জিতে যায়। তার মানে বাংলার যে স্বাধীনতার সূর্য সেটি অস্তমিত হয়ে যায়। বাংলার স্বাধীনতার সূর্য কি হয়ে যায়? অস্তমিত হয়ে যায়। বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। এই অস্তমিত স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য একবার চেষ্টাও করেছিল বক্সারের যুদ্ধের মাধ্যমে। কে? বক্সারের যুদ্ধ। তাহলে আমরা জানি 1760 সালে আবার বক্সারের যুদ্ধ হয়েছিল। এদিকে ব্রিটিশরা চিন্তা করলো আমাদের দেওয়ানিটা লাভ করতে, অর্থাৎ নবাব যারা আছে তারা তো কার সমর্থন পুষ্ট? তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমর্থন পুষ্ট। এরা কি করবে? এরা শাসন করবে, আর দেওয়ানি রেভিনিউটা কালেকশনটা করবো আমরা। ওখান থেকে আমরা কাকে দিব? সরকারকে কিছু রেভিনিউ দিব, নবাবকে কিছু রেভিনিউ দিব। এই জন্য তারা একটা চুক্তি করলো। তাহলে 1765 সালে লর্ড ক্লাইভ একটা চুক্তি করলেন, নাম হচ্ছে এলাহাবাদ চুক্তি। শাহ আলমের সাথে, দিল্লির সম্রাট শাহ আলমের সাথে একটা কি করলেন? একটা চুক্তি করলেন। এটাকে বলা হচ্ছে এলাহাবাদ চুক্তি। তাহলে আমরা জানি 1765 সালে কি চুক্তি হয়েছিল? এলাহাবাদ চুক্তি। এই চুক্তির মাধ্যমে ব্রিটিশরা আমাদের কাছ থেকে রেভিনিউ কালেকশনের পাওয়ারটা লাভ করে। 26 লক্ষ টাকার বিনিময়ে তারা কি করলেন? অর্থাৎ যারা 26 লক্ষ টাকা দিবে আমাদেরকে, এবং তারা যত তুলতে পারে ওটা তাদের লাভ, পুরোটাই তাদের লাভ। ওকে, ইজারা দেওয়ার মতো আর কি। তাহলে এলাহাবাদ চুক্তি। কি চুক্তি? এলাহাবাদ চুক্তি। 1765 সালে এলাহাবাদ চুক্তি। এরপর আসেন 1773 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্লাইভ যাওয়ার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা প্রধান ছিল তাদেরকে বলা হয়তো গভর্নর। তাদেরকে কি বলা হয়তো? গভর্নর বলা হয়তো। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্ষমতা যখন রানীর হাতে চলে যায় 1857 সালে, এরপর থেকে তাদের নাম হয়ে যায় কি? গভর্নর
জেনারেল কি হয়ে যায়, ভাইসরয় কি হয়ে যায়, ভাইসরয়। তাহলে 1773 সালে ওয়ারেন হেস্টিংস একটা আইন প্রণয়ন করেছিলেন, যেটির নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন। নিয়ামক আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা প্রধান তাদের নাম গভর্নর থেকে গভর্নর জেনারেলে উন্নীত করা হয়। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর ছিলেন কে? প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ, শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। আবার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস। তাহলে এই সময় তিনি একটা আইন প্রণয়ন করেছিলেন, নিয়ামক আইন। এই নিয়ামক আইনের মাধ্যমে এখানে অনেকগুলো কি করা হয়, অনেকগুলো সংস্কার করা হয়। বুঝতে পারলাম? এরপরে আসেন 1773 সাল গেল। তাহলে 1760 বক্সারের যুদ্ধ, 1757 পলাশী যুদ্ধ, 1765 এলাহাবাদ চুক্তি, 1773 নিয়ামক আইন করা হলো। কি করা হলো? নিয়ামক আইন করা হলো। এরপরে আমরা জানি এর মধ্যে 1760 থেকে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাই। কি দেখতে পাই? ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন দেখতে পাই। তার মধ্যে প্রথম সশস্ত্র আন্দোলন ছিল কোনটা? ফকির সন্ন্যাসী আন্দোলন। কি আন্দোলন? তাহলে ফকির সন্ন্যাসী আন্দোলন। তাহলে আপনারা কয়েকটা গুরুত্বপূর্ণ, আমি একটু এখানে স্টার দিয়ে লিখে দিচ্ছি, কিছু আন্দোলন একটু পড়ে নেবেন। একটা হচ্ছে ফকির সন্ন্যাসী, আন্দোলন, ফরায়েজি আন্দোলন, নারকেল বাড়িয়া বিদ্রোহ, অর্থাৎ তিতুমিরের যে কৃষক বিদ্রোহ সেটি, নীল বিদ্রোহ, এটা এগুলো একটু ইম্পর্টেন্ট, নীল বিদ্রোহ। তারপরে হচ্ছে আপনারা জানেন আলিগড় আন্দোলন, এই কয়টা আন্দোলন মোটামুটি দেখলে, তেভাগ আন্দোলন, ওকে, তেভাগ আন্দোলন। এই কয়টা আন্দোলন একটু দেখে নেবেন। এই কয়টা 2-3টা করে লাইন, জাস্ট কে আন্দোলনটা, ফকির সন্ন্যাসী, ফকির মজনুসা, ভবানী পাঠক, ফরায়েজি আন্দোলন, নীল বিদ্রোহ, এগুলো হচ্ছে সিধু কানু। তারপরে হচ্ছে আপনার যে ফরায়েজি আন্দোলন, দুদুমি এবং হাজী শরীয়তুল্লাহ, নারকেলবাড়িয়া বিদ্রোহ, তিতুমির কবে হয়েছে, কি হয়েছে না হয়েছে একটু জেনে রাখলে হবে, এর বেশি কিছু না। তাহলে এর মধ্যে আমরা জানি এই সময়টার 1760 সালের পর থেকে 1857 সাল পর্যন্ত অনেকগুলো ব্রিটিশ বিরোধী বিদ্রোহ এখানে চলেছে, তাহলে সবচাইতে বড় যে বিদ্রোহ, বড় যে বিপত্তি, সেটি ঘটে কত সালে? 1857 সাল। 1857 সাল। তাহলে 1857 সালের এটাকে বলা হয় সিপাহী বিদ্রোহ। কি বলা হয়? এটাকে বলা হয় সিপাহী বিদ্রোহ। এটা শুরু হয়েছিল কোন জায়গা থেকে? ব্যারাকপুর সেনানিবাস। কি সেনানিবাস? ব্যারাকপুর সেনানিবাস থেকে এটা শুরু হয়েছিল। এবং এই যুদ্ধের সময় যিনি গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন কে? জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। তাহলে লর্ড ক্যানিং এই বিদ্রোহটা কি করেছিলেন? দমন করতে পেরেছিলেন। এই জন্য লর্ড ক্যানিংকে পরবর্তীতে ভাইসরয় বানানো হয়। কি বানানো হয়? ভাইসরয় বানানো হয়। এবং এই যে 1857 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা শেষ। তখন আমরা কার কাছে? তাহলে 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত আমরা কার আন্ডারে ছিলাম? ব্রিটিশ রাজের আন্ডারে ছিলাম, অর্থাৎ রাজা বা রানীর আন্ডারে ছিলাম।
রাজের আন্ডারে ছিলেন, ব্রিটিশ রাজের আন্ডারে ছিলেন। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা শেষ হয়ে গেছে কবে? 1857 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা শেষ। ক্লিয়ার? এরপর আমরা 47-এর কাহিনী, 1858 থেকে 47-এর কাহিনী। এরপর আসেন 1885 আমরা জানি কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। কি করা হয়? কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস। মুসলিমদের জন্য যেহেতু হিন্দু, এখানে ভারতীয় উপমহাদেশে কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, এই জন্য একটা পলিটিক্যাল পার্টির দরকার। এই একটা পলিটিক্যাল পার্টি বানানো হয়, তার নাম হচ্ছে কংগ্রেস। তারপর আমরা জানি 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ, এখানে এই পার্টটাতে আপনারা স্রেফ দেখে নেবেন যে কোন আমলে, কোন সালে কোনটা, কোন ঘটনাটা ঘটেছিল সেটা একটু লিখে নেবেন, সেটা একটু দেখে নেবেন। এবং এই পার্ট থেকে 1858 পর থেকে 1947 সাল পর্যন্ত দেখবেন প্রচুর সাল আসে বিভিন্ন পরীক্ষায়। এটা কত সালে, এটা কত সালে, কোনটা কবে হয়েছিল, বা সবার আগে কোনটা হয়েছিল, সবার পরে কোনটা হয়েছিল, এই ধরনের প্রশ্ন হয়। 1905। তারপরে এই বঙ্গভঙ্গের প্রভাবের কারণে 1908 সালে আমরা জানি একটা আন্দোলন হয়েছিল, নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। কি হয়েছিল? স্বদেশী আন্দোলন হয়েছিল। তারপর আমরা জানি 1909 সালে আলাদা নির্বাচন ব্যবস্থার জন্য মুসলিম লীগের প্রতিনিধিরা লর্ড মিন্টুর সাথে দেখা করে একটা আইন তৈরি করেছিল, এটার নাম হচ্ছে মরলি মিন্টু সংস্কার আইন। মরলি মিন্টু সংস্কার আইন। তারপর আসেন 1911 সালে হচ্ছে আপনার কি বঙ্গভঙ্গ কি হয়েছে? রদ হয়েছে। বঙ্গভঙ্গ কি হয়েছে? রদ হয়েছে 1911 সালে। তাহলে 1909 সালে মরলি মিন্টু সংস্কার আইন, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছে। তারপর আমরা জানি 1912 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কি হয়েছিল? নাথান কমিশন গঠন করা হয়েছে। নাথান কমিশন গঠন করা হয়েছে। ওকে। তারপরে আমরা জানি 1916 সালে হিন্দু মুসলিম, ওই যে বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গের কারণে হিন্দু মুসলিম মধ্যে একটা সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হয়েছে, শিথিলতা তৈরি হয়েছে। এই জন্য লখনৌ চুক্তি করা হয়। কি করা হয়? লখনৌ চুক্তি করা হয়। ঠিক আছে? এই যে লখনৌ চুক্তি করা হয়, কিন্তু লখনৌ চুক্তির মাধ্যমেও হিন্দু মুসলিম যে টানাপোড়েন সেটা কিন্তু কি করা যায়নি? সমাধান করা যায়নি। এরপর আমরা জানি আরেকটা সংস্কার আইন হয়েছিল 1919 সালে, এটাকে বলা হয় মন্টেগো চ্যামসফোর্ড সংস্কার আইন। ওকে, সংস্কার। এরপর আমরা জানি 1920 সাল অসহযোগ আন্দোলন। তারপর আমরা জানি অসহযোগ আন্দোলন। আচ্ছা, এটা পুরোটা একটু বলে দিই আমরা। 1919 থেকে 22 পর্যন্ত অসহযোগ আন্দোলন প্লাস খেলাফত আন্দোলন। ওকে, খেলাফত আন্দোলন। তারপরে আসেন 1922 সালে খেলাফত আন্দোলনের কারণে, খেলাফত থেকে যখন অসহযোগ আন্দোলন আলাদা হয়ে যায়, তারা যখন বের হয়ে যায়, তখন কংগ্রেসের কিছু লোকজন এখানে থেকে যায়। তাদের দ্বারা একটা দল গঠিত হয়েছিল, এটাকে বলা হয় স্বরাজ দল। 1923 সাল এই স্বরাজ দল এবং মুসলিম লীগ মিলে একটা চুক্তি করেছিল, এটাকে বলা হয় বেঙ্গল প্যাক্ট বলা হয়, বাংলা চুক্তি। বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি। এরপরে এখানে শুধু সাল মনে রাখলে হবে। 1927 সালে সাইমন কমিশন
বিস্তারিত বললে আমি শেষ করতে পারবো না। হ্যাঁ, এই 1928 সালে হচ্ছে আপনার নেহেরু রিপোর্ট। তাহলে নেহেরু রিপোর্ট কবে প্রদান করা হয়েছিল? 1928 সালে। তারপর নেহেরু রিপোর্টের প্রতিবাদে জিন্নার 14 দফা দিয়েছিলেন। জিন্নার 14 দফা। জিন্নার কত দফা? 14 দফা দিয়েছিলেন। তাহলে 1922-এ স্বরাজ দল, 23-এ বেঙ্গল প্যাক্ট, 1927-এ সাইমন কমিশন, 1928-এর নেহেরু রিপোর্ট, 1929-এ জিন্নার 14 দফা। 1929 সালে কি কার 14 দফা? জিন্নার 14 দফা। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাই। স্লাইডগুলোকে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়? আচ্ছা, বলবো না, স্লাইড পাঠিয়ে দিতে। 29। এরপর আমরা দেখব 1935 সালে একটা পূর্ণাঙ্গ ভারত শাসন আইন হয়েছিল। ভারত শাসন আইন হয়েছিল একটা পূর্ণাঙ্গ। ওকে, পূর্ণাঙ্গ ভারত শাসন আইন 1900। জি স্যার, ওকে ওকে, ঠিক আছে। জি স্যার। শেষ করলে জানানো। স্যার হইছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে 1937 সালে 1935 সালে হচ্ছে ভারত শাসন আইন হয়েছিল, এবং এটা হচ্ছে পূর্ণাঙ্গ শাসন আইন, যেটা কার আমলে হয়েছিল? লর্ড উইলিংডন বলে। উইলিংডন। তাহলে 1937 সালে আমরা জানি এটা নিয়ে প্রথম নির্বাচন, অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন। অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন। এরপর 1939 সাল দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করা হয়। দ্বিজাতি তত্ত্ব, মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করা হয়। 1940 সালে আমরা জানি লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব দিয়েছিল শেরেবাংলা একে ফজলুল হক। 1942 সাল, এই সময় ক্রিপস মিশনকে পাঠানো হয়েছিল। ক্রিপস পরীক্ষায় আসতে পারে। ক্রিপস মিশন কবে পাঠানো হয়েছিল? ক্রিপস মিশন, এখানে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস নামের একজন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পারমিশন নিয়ে, এবং অর্থাৎ তার নির্দেশে এসেছিলেন ক্রিপস মিশন। এবং প্লাস 1942 সালে আরো একটা আন্দোলন ঘটেছে ক্রিপসকে ভারত ছাড়তে বাধ্য করার জন্য, ভারত ছাড় আন্দোলন। তারপর 1943 সালে 43-এর বা 50-এর মন্বন্তর, বাংলা 50-এর মন্বন্তর। ঠিক আছে, মন্বন্তর। ওকে, আচ্ছা। এরপর 1946 মন্ত্রী মিশন পরিকল্পনা। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন। মিশন পরিকল্পনা। ওকে, এরপরে 1946 সালে র্যাডক্লিফ বাউন্ডারি কমিশন। এরপরে আমরা জানি 47 মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। এগুলো ভাগ করার জন্য আর কি, হ্যাঁ, দেশ ভাগ করার জন্য পরিকল্পনা। 47-এ আবার কি হইল? ভারত স্বাধীনতা আইন। ভারত স্বাধীনতা।
তাহলে এই ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে মেনলি দুইটা অঞ্চলকে কি করে দেওয়া হলো, স্বাধীন করে দেওয়া হলো। স্বাধীন করে এগুলো প্রত্যেকটা বিস্তারিত বিস্তারিত অনেকগুলো পড়া যাবে, কিন্তু পরীক্ষায় আপনাদের এত কিছু লাগবে না, যে সালগুলো একটু মনে রাখবেন আর সামারি যেটা বললাম সেটা একটু মনে রাখবেন। আর একটু গুরুত্ব দিবেন মুঘল সাম্রাজ্য এবং স্বাধীন বাংলা সুলতানি আমলে। একই সাথে মুঘল পার্টকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করবেন। হ্যাঁ, মুঘল পার্টকে দুই ভাগে ভাগ করবেন। একটা পার্ট হচ্ছে সুবেদারি বাংলা, সুবেদারি শাসন, আর একটা হচ্ছে নবাবী শাসন। ওকে, সুবেদারি শাসন আর একটা হচ্ছে কি নবাবী শাসন। এই দুইটা পার্টকে আলাদাভাবে খেয়াল রাখবেন আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু পরে যাই। ছেচল্লিশে এইগুলো একটু ইম্পর্টেন্ট, এই যে 1935 সাল থেকে 46 সাল পর্যন্ত এগুলো বেশ ইম্পর্টেন্ট আর কি। ভারত শাসন আইন, অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন, দ্বিতীয় দ্বিজাতি তত্ত্ব, তারপর হচ্ছে লাহোর প্রস্তাব, ক্রিপস মিশন, ভারত ছাড়, হ্যাঁ 43 বা 50-এর মনন্তর, মন্ত্রী মিশন পরিকল্পনা, ক্যাবিনেট মিশন পরিকল্পনা, তারপরে রেড ক্লিফ সীমান্ত কমিশন বা বাউন্ডারি কমিশন, যেটার মাধ্যমে দেশকে আলাদা ওই যে মানচিত্র তৈরি করা হয়েছিল আমাদের। ঠিক আছে, তাহলে আমরা একটু এরপরে যাই, আমাদের এর পরের অংশ যেটা হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনে যাই। দেখেন, ভাষা আন্দোলনটা আমরা জানি প্রথম, আমরা অনেকে জিন্নার দোষ দেই সবসময় যে জিন্নাই করেছে, আসলে সবকিছু না, এমনটা না বিষয়টা। জিন্না জাস্ট একটা পার্ট ছিল এখানকার। হ্যাঁ, জিন্নার নিজেও কিন্তু উর্দু ভাষায় কম কথা বলতেন, আর মানে তার ভাষা উর্দু হইলেও উর্দু ভাষায় তিনি সবসময় ইংরেজি ভাষায় কথা বলতেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ভাষা আন্দোলন, দেখবেন 17 মে 1900 কত সাল, 17 মে 1947 সালে, আমরা কালারটা চেঞ্জ করি। 17 মে 1947 সালে মুসলিম লীগের একজন বিখ্যাত নেতা, ওনার নাম হচ্ছে চৌধুরী খালিকুজ্জামান, উনি প্রথম কি বলেছিলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তারপরে জিন্না যেহেতু প্রেসিডেন্ট, গভর্নর জেনারেল, তাকে সমাবর্তন দিতে দাওয়াত করা হবে, তাই না? সমাবর্তনে আসলেন কার্জন হলে এবং রেসকোর্স ময়দানে তিনি ভাষণ দিলেন। 21 মার্চ তিনি বললেন জিন্না, 24 মার্চও জিন্না বললেন। কিন্তু এই পর্যন্ত ঠিক ছিল। জিন্নাকে নাকি আপনার বিভিন্ন বই পড়েছি, জিন্না যখন এখান থেকে যাওয়ার পরে, সে তো সত্রাদের তোপের মুখে পড়েছিল, তো পরবর্তীতে এখান থেকে যাওয়ার পরে সে নাকি ভাষা নিয়ে কোনো কথাই আর বলতে চায় নাই। মানে এটা সে খুবই অপমান বোধ করেছে আর কি, যে তার মতন নেতাকে, মানে স্টুডেন্টরা কি করেছিল ওখানে, আপনার তার মতো নেতার সামনে হচ্ছে স্টুডেন্ট হই হুল্লোড় করেছিল, তাকে তিরস্কার করেছিল এই জন্য। তারপরে সবচাইতে ঝামেলা হয়েছিল এই যে 27 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন বলাতে, খাজা নাজিমুদ্দিন বলাতে, এটা কিন্তু 1948 সালে, কত সালে, 1900 পাকিস্তানের 26 জানুয়ারি, 27 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন 1948 সালে বলেছিলেন। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি কে কখন এই পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল, এটার একটা টাইম। আচ্ছা, এরপরে আমরা জানি তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা হয়েছিল কবে, 1947 সালে, 1 অক্টোবর 1947 সালে। এটা মূলত একটা কি ছিল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। প্রতিষ্ঠাতা কে ছিল, অধ্যাপক আবুল কাসেম, পদার্থবিজ্ঞান বিভাগে, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ ছিলেন। অধ্যক্ষ আগে আমাদের ডিপার্টমেন্টের, এখন কি আছে, এখন চেয়ারম্যান আছেন, তাদেরকে বলা হয়তো আগে অধ্যক্ষ, ডিপার্টমেন্টের প্রধান যিনি। তারপরে ওনারা একটা পুস্তিকা বের করেছিলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এটা একটা পুস্তিকার নাম, কিসের নাম, এটা হচ্ছে একটা পুস্তিকার নাম। আচ্ছা, এরপরে হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সমূহ। রাষ্ট্রভাষা এইটা সবচাইতে বেশি দেখবেন, এটা একটু বেশি দেখবেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে কি বললাম, কেন্দ্রীয়, এবং পাশে লিখতে পারেন সর্বদলীয়, এটা সর্বদলীয়। তাহলে কেন্দ্রীয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 31 জানুয়ারি 1952, কাজী গোলাম মাহবুব, কাজী গোলাম মাহবুব। ওকে, তারপরে এই তারিখগুলো একটু দেখবেন। 23 ফেব্রুয়ারি 1948, হ্যাঁ, ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে কি বলেছিলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছে। 11 মার্চ 1948, এই ধীরেন্দ্রনাথ দত্তকে কিন্তু আবার মুক্তিযুদ্ধের সময় হত্যা করা হয়েছিল। তাহলে 11 মার্চ 1948 বাংলা ভাষার দাবি দিবস, বাংলা ভাষা দাবি দিবস। আচ্ছা, এরপরে 21 ফেব্রুয়ারি 1952, 8 ফাল্গুন, মনে রাখবেন 8 ফাল্গুন 1358, 144 দ্বারা জারি ছিল। তারপরে দেখবেন শহীদ মিনার সম্পর্কে 22 ফেব্রুয়ারি
শহীদ হন। তারপরে হচ্ছে 23 ফেব্রুয়ারি 1952 প্রথম শহীদ মিনার ভেঙে দেওয়া হয়। প্রথম শহীদ মিনার কি করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়। তারিখগুলো একটু মনে রাখবেন, স্লাইড থেকে দেখে নিন। বাংলা ভাষার স্বীকৃতি। তাহলে আমরা যে ভাষা আন্দোলনটা করলাম, মোটামুটি বলা যায় ভাষা আন্দোলন কিন্তু সফল। কেন সফল? যুক্তফ্রন্টের যে নির্বাচন, অর্থাৎ প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জিতে গেল। যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহার ছিল, প্রথম দফা ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। তাহলে তারা ঠিক একই কাজই করেছে। হ্যাঁ, তাহলে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয় 9 মে 1954 সালে সিদ্ধান্ত গ্রহণ হয়। 16 ফেব্রুয়ারি 1956 স্বীকৃতি প্লাস 21 ফেব্রুয়ারি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়। তাহলে 16 ফেব্রুয়ারি 1956, এরপরে 23 মার্চ 1956 সাংবিধানিকভাবে স্বীকৃতি, অর্থাৎ সংবিধান কার্যকরের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে এটা একটু দেখে নেবেন শহীদ মিনার সম্পর্কিত তথ্য। প্রথম যে ঢাকায় শহীদ মিনার নির্মাণ করা হয় সেটি উদ্বোধন করেছিলেন কে? শহীদ শফিউরের পিতা মৌলভী মাহবুবুর রহমান। ঠিক আছে। আর বর্তমানে যেটা শহীদ মিনার আমাদের ঢাকায় আছে সেটি শহীদ বরকতের মা হাসিনা বেগম এটা উদ্বোধন করেছিলেন 21 ফেব্রুয়ারি 1963 সালে। 21 ফেব্রুয়ারি 1963 সালে। আচ্ছা, এরপরে 21-এর যত প্রথম দেখে নেবেন, প্রথম নাটক, প্রথম বই, হ্যাঁ, প্রথম উপন্যাস, প্রথম সংকলন, প্রথম কবিতা, প্রথম গল্প, তারপরে হচ্ছে 21-এর প্রথম গল্প। ঠিক আছে। তারপরে 21-এর প্রথম গান, তারপরে প্রভাত ফেরির প্রথম গান। 21-এর প্রথম গান একটা, প্রভাত ফেরির প্রথম গান একটা। প্রভাত ফেরির প্রথম গান এবং মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে আজি কি সরি উতারে, এই গানটার পরের বছর থেকে, অর্থাৎ এটা 1953 সালে এটাই গাওয়া হয়েছিল। এই যে আমরা ফুল নিয়ে যাইতে যাইতে যে গানটা গাই, হ্যাঁ। আর 54 সাল থেকে কোনটা গাওয়া হয়েছে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি বলিতে পারি, এই গানটা। আচ্ছা, বাংলা একাডেমি, এগুলো বাংলা একাডেমির প্রতিষ্ঠা। এই যে প্রতিষ্ঠা ইংরেজি সালে এবং বাংলা সালে, এটা হচ্ছে ইংরেজি খ্রিস্টীয় সালে, এটা হচ্ছে বাংলা সালে। যেহেতু বাংলা একাডেমি, যে কোনো সময় বাংলা সনটা চলে আসতে পারে। 17 অগ্রহায়ণ 1362 বঙ্গাব্দ। 17 অগ্রহায়ণ 1362 বঙ্গাব্দ। তারপর আসেন বর্ধমান হাউস। তাহলে বাংলা একাডেমির পূর্ব নাম ছিল বর্ধমান হাউস, যেটা স্থাপন এখানে বানানো হয় কবে? 1906 সালে। এই 1906 সালের ভবনটাকে 1955 সালে কি করা হয়? বাংলা একাডেমিতে পরিণত করা হয়। মূল মিলনায়তন, বাংলা একাডেমির মূল মিলনায়তন কার নামে? আব্দুল করিম সাহিত্য বিশারদের নামে। সাহিত্য বিশারদ আব্দুল করিম সাহিত্য বিশারদের নামে। চত্বর, এখানে অনেকগুলো চত্বর আছে, রোকেয়া চত্বর, রবীন্দ্র চত্বর, নজরুল চত্বর, নজরুল মঞ্চ, এগুলো কোথায় আছে? বাংলা একাডেমির ভেতরে আছে। বাংলা একাডেমির বিখ্যাত 3টা পত্রিকা, ধান শালিকের দেশ, বার্তা এবং উত্তরাধিকার। তাহলে এগুলো কি? বাংলা একাডেমির পত্রিকা। এরপরে তাহলে এগুলো কি? এগুলো উনি বর্তমানে নাই আর কি, আগে ছিলেন নুরুল হুদা। উনি হচ্ছেন বাংলা একাডেমির প্রথম কি পরিচালক। আকরামকা বাংলা একাডেমির প্রথম বাংলা একাডেমির প্রথম সভাপতি। আর প্রথম মজাহারুল ইসলাম হচ্ছে প্রথম মহাপরিচালক। ডক্টর নীলিমা ইব্রাহিম হচ্ছে প্রথম মহিলা সভাপতি। ডক্টর নীলিমা ইব্রাহিম হচ্ছে প্রথম মহিলা সভাপতি। এগুলো আর কি। আচ্ছা, এরপরে যাই আমরা 54 সালের যে যুক্তফ্রন্ট নির্বাচন, সেই যুক্তফ্রন্ট নির্বাচনটা, এখান থেকে 2টা জিনিস মনে রাখবেন। একটা নির্বাচন হয়েছে হচ্ছে 8 থেকে 12, আর 8 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। 1953-তে, ইলেকশন 54-তে। দল ছিল কয়টা? তাহলে দল ছিল কয়টা? 4টা দল ছিল। দল ছিল কয়টা? 4টা। আবার নতুন বই অনুসারে 5টা, এটা বাদ দিলাম, এটা বাদ দেন। 21 দফা ছিল। তাদের কয়টা দফা ছিল? 21 দফা। মোট আসন পেয়েছিল। ওকে, তারগুলো দরকার নেই, আরগুলো ইম্পর্টেন্ট তেমন। তাহলে যুক্তফ্রন্ট মোট আসন পেয়েছে, আর 309টা হচ্ছে টোটাল মোট আসন। তাহলে এখানে মুসলিম প্লাস অমুসলিম
আসন, 309টা। ওকে, আচ্ছা, এটা যুক্তফ্রন্ট গেল। এরপর আমরা একটু যাই, এরপরে দেখবো পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কোয়ালিশন সরকার। এখান থেকে সব পড়া লাগবে না, পড়বেন কি কি। পাকিস্তানের সংবিধানটা কি হয়, কার্যকর হয়। তাহলে আমরা লিখতে পারি সংবিধান কার্যকর। ওকে, তারপরে এই যে 1956 সালের সংবিধান কার্যকরের পরে প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পতন হয় অক্টোবর 1957 সালে। 1959 সালে তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়, গ্রেফতার করা হয় 1962-তে, মৃত্যু 1963 সালে। লেবাননের বৈরুতে মৃত্যু হয়, লেবাননের বৈরুত শহরে মারা যান। লেবাননের বৈরুত শহরে মারা যান কে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আচ্ছা, এরপরে হচ্ছে পাকিস্তানে 1958 সাল 7 অক্টোবর ফিরোজ খান নুন ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। কে ছিল, ফিরোজ খান নুন। তাকে ক্ষমতাচ্যুত করা হয় কার নেতৃত্বে, ইস্কান্দার মির্জার নেতৃত্বে। অর্থাৎ ইস্কান্দার মির্জা ফিরোজকে বলল ফিরোজ আউট, এখন ইস্কান্দার মির্জা সামরিক নেতা হয়ে গেল। এবং ইস্কান্দার মির্জা আবার কাকে, আইয়ুব খানকে কি বানায়, চিফ মার্শাল, এই যে CMLA দেখতে পাচ্ছেন, CMLA চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ CMLA সামরিক প্রধান বানানো হয়েছিল। এবং এই আইয়ুব খান আবার মির্জাকে বললো তুমি আউট। তাহলে কি বলেন, 19 দিনের মাথায় কি বললো, 27 অক্টোবর 1958 সালে আইয়ুব খান পাকিস্তান আবার সামরিক শাসন জারি করলেন। ইস্কান্দার মির্জা তার সিনিয়রকে, যিনি তাকে নিয়োগ দিয়েছেন, তাকে আউট করে দিলেন। ঠিক আছে, তাহলে 28 অক্টোবর থেকে আইয়ুব খান হচ্ছে প্রেসিডেন্ট। আইয়ুব খান প্রেসিডেন্ট। এরপর আইয়ুব খান কি করলো, আইয়ুব খান প্রেসিডেন্ট আইয়ুব খান কি করলো, মৌলিক গণতন্ত্র বানাইলো। এটা হচ্ছে মৌলিক গণতন্ত্রের ফরমেশন। মৌলিক গণতন্ত্র কি, সে নির্বাচনে জেতার জন্য সে একটা পলিসি নিল যে আমার নির্বাচনে তো জিততে হবে। এখন নির্বাচনে তার বিরুদ্ধে যারা কথা বলার মতো লোক আছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে আসলেন কে, আইয়ুব খান। দুইটা আইনের মাধ্যমে, একটার নাম হচ্ছে অ্যাব্রো, ইলেক্টেড বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। এটার মানে হচ্ছে, পুরো মানে হচ্ছে পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার। ওকে, একটার নাম অ্যাব্রো, একটার নাম পুরু। তারপরে আসেন মৌলিক গণতন্ত্রের তারিখটা 27 অক্টোবর 1959 সালে। মৌলিক গণতন্ত্রের মাধ্যমে সে হচ্ছে প্রত্যেকটা প্রদেশে একটা ইউনিয়ন কাউন্সিল, যার সদস্য থাকবে 7618, থানা কাউন্সিল, জেলা কাউন্সিলর এবং হচ্ছে বিভাগীয় কাউন্সিল। এইভাবে 4টা ভাগ করে তার সমর্থনপুষ্ট মানুষজনকে সে রাখলেন যারা নির্বাচনে ভোট দিতে পারবে। তাহলে এরপরে এটার মাধ্যমে সে মোটামুটি তার ক্ষমতা পাকাপোক্ত করে ফেলেছে। এরপরে আমরা জানি আইয়ুব খান ক্ষমতায় নির্বাচন হলো 1960-এ, সেই নির্বাচনে সে জিতে গেল। 1962 সালে এসে আমরা জানি একটা ছাত্র আন্দোলন হয়েছিল। এই ছাত্র আন্দোলনে আমরা জানি কি একটা শরীফ শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। সেই শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের প্রতিবাদে 1962 সালে ছাত্ররা আন্দোলন শুরু করেছিল। অর্থাৎ ওখানে কি ছিল, শিক্ষা এমন কোনো জিনিস নয় যা বিনামূল্যে পাওয়া যেতে পারে। তার মানে এটা তো আমাদের স্টুডেন্টদের হাতে ঘা লাগার মতো কথা। তারপরে 6ষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত ইংরেজি শিক্ষাকে কি করা, বাধ্যতামূলক করা। উর্দুকে সর্বজনীন ভাষায় রূপান্তর, অবৈতনিক শিক্ষা ধারণাকে অবান্তর করা। স্কুলের 60% সংগৃহীত হবে ছাত্রদের বেতন থেকে। তাহলে ছাত্রদের বেতন থেকে স্কুলের যাবতীয় 60% টাকা পয়সা নিতে হবে। শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টের যাচাইয়ের জন্য 1964 সালের 15 ডিসেম্বর
হ্যাঁ, হামিদুর রহমান শিক্ষা কমিশন গঠন করা হয়। চেয়ারম্যান ছিলেন বিচারপতি হামিদুর রহমান, হামিদুর না কিন্তু এটা হামুদুর। আচ্ছা, তাহলে এটার জন্যই আন্দোলন, যেটাকে আমরা বলি 1962 সালে শিক্ষা আন্দোলন বা ছাত্র আন্দোলন। এরপরে 6 দফা ইম্পর্টেন্ট না খুব একটা। আগরতলা মামলা, এগুলো দেখে নিয়ে আর কি, একটু মোটামুটি তেমন ইম্পর্টেন্ট না। এবার 69-এর গণ অভ্যুত্থানটা বেশ ইম্পর্টেন্ট। ওকে, মৌলানা ভাসানীর নেতৃত্বে 2টা দিবস পালন করা হতো। একটার নাম জুলুম প্রতিরোধ দিবস, ঠিক আছে, একটার নাম হচ্ছে একটা 6 ডিসেম্বর, একটা 10 ডিসেম্বর। একটার নাম নির্যাতন প্রতিরোধ দিবস। তারপরে দেখেন 4 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, এটাকে বলা হয়তো কি স্যাক, স্টুডেন্ট অ্যাকশন কমিটি, স্যাক। এটাকে বলা হয়তো ড্যাক, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। তাহলে স্যাক এবং কি, স্যাক এবং ড্যাক, ক্লিয়ার? তারপরে মারা গিয়েছিলেন কারা কারা? আমানুল্লাহ মোহাম্মদ, আসাদুজ্জামান শহীদ, আসাদ, মতিউর রহমান মল্লিক, সার্জেন্ট জহুরুল হক, শামসুজ্জোহা, আনোয়ারা বেগম। নারী শহীদ একমাত্র নারী শহীদ, শহীদ রোস্তম। ওকে, এটা হচ্ছে একটা ভাস্কর্য, তাদেরকে নিয়ে একটা ভাস্কর্য। হ্যাঁ, গণ অভ্যুত্থানের নায়ক মতিউর, এই যে মতিউর রহমান মল্লিক। গণ অভ্যুত্থান দিবস 4 জানুয়ারি, 24 জানুয়ারি। আসাদ দিবস 20 জানুয়ারি। আসাদ গেট কোথায়? এই যে ঢাকায়, যেটার আগের নাম ছিল আইয়ুব গেট, নাম হয়েছে এখন, ঠিক আছে। এরপরে যে অসহযোগ আন্দোলন, অর্থাৎ মুক্তিযুদ্ধে প্রবেশ করে ফেলছি আমরা। কোথায়? মুক্তিযুদ্ধে প্রবেশ করে ফেলছি। এখানে একটু দেখেন, এই যে 1 মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। স্বাধীন বাংলা কি পরিষদ? স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। স্বাধীন বাংলা কি পরিষদ? ছাত্র সংগ্রাম পরিষদ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। তাহলে 1 মার্চ 1971 স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। তারপরে 2 মার্চ পতাকা উত্তোলন। তাহলে এটা হবে, এটা কিন্তু পতাকা দিবস, তাই না? এটা হচ্ছে পতাকা দিবস হবে, পতাকা কি হবে? দিবস হবে, এটা পতাকা দিবস। আচ্ছা, আর অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। 3 মার্চ স্বাধীনতার ইশতেহার, 3 মার্চ, এটা একটু মাথায় রাখবেন। 7 মার্চের ভাষণ দরকার নেই, 7 মার্চের ভাষণ দরকার নেই। আচ্ছা, এটা দেখেন, বাংলাদেশের জাতীয় পতাকা দিবস হচ্ছে 2 মার্চ, জাতীয় পতাকা উত্তোলন দিবস বা প্রতিরোধ দিবস হচ্ছে 23 মার্চ। এটা একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে আমাদের আগের পতাকা, এটা হচ্ছে আমাদের প্রথম জাতীয় পতাকা। এটার ডিজাইনার কে বলেন তো কেউ? কামরুল হাসানের। এটা হচ্ছে শিবনারায়ণ দাস। কামরুল হাসানের বর্তমান যে পতাকা সেটি হচ্ছে কামরুল হাসান। শিবনারায়ণ দাস উনি হচ্ছেন নীলক্ষেতে একজন দর্জি ছিলেন, নীলক্ষেতে একজন দর্জি ছিলেন। অর্থাৎ ওনার কাছে এগুলো দিয়ে আসছে, একটা ডিজাইন বলছে ওনার কাছে FH ফজলুল হক মুসলিম হলের কয়েকজন ছেলে গিয়ে হচ্ছে ওনাকে বলছে যে এরকম একটা পতাকা ডিজাইন লাগবে, আমাদের পতাকা ইয়ে করে দেন। তো উনি ওনার মতো একটা ডিজাইন করছে, এই ডিজাইনটা ছিল ওনার ডিজাইনের। মাঝখানে গোল্ডেন কালারের একটা কি পতাকা, এটা হলুদ দেখালে এটা বলতে হয় আমাদের মানে গোল্ডেন কালার আর কি, আর এটা রক্তবর্ণের হচ্ছে গোল, আর এটা হচ্ছে সবুজ। আচ্ছা, এরপর আমরা জানি অপারেশন, এই যে সশস্ত্র প্রতিরোধ। 19 মার্চ কিন্তু আমরা সশস্ত্র প্রতিরোধ শুরু করেছিলাম, তাই না? কোত্থেকে? প্রথম হচ্ছে জয়দেবপুর, অর্থাৎ সেনানিবাস থেকে, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে প্রথম কি শুরু করা হয়েছিল? এই যে সশস্ত্র প্রতিরোধ শুরু করা হয়েছিল, ঠিক আছে। তারপরে 23 মার্চ ছিল হচ্ছে আপনার কি, এই যে 19 মার্চ কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, টিক্কা খান অপারেশন সার্চলাইট অনুমোদন দিয়েছিলেন। অপারেশন সার্চলাইট কি দিয়েছিলেন? অনুমোদন দিয়েছিলেন। এবং 23 মার্চ হচ্ছে
শেখ মুজিবের নেতৃত্বে সারা দেশে পতাকা একযোগে পতাকা উত্তোলন এবং প্রতিরোধ দিবস পালন করা হয়। তারপরে 24 মার্চ চট্টগ্রাম বন্দরে অস্ত্র খালাস। এদিকে আমাদের যারা বাহিনী ছিল তাদের থেকে অস্ত্র নিয়ে ফেলা হলো, আস্তে আস্তে অস্ত্র জমা দিতে বলা হলো তাদেরকে, এবং পাকিস্তানের এমভি সোয়াত জাহাজ থেকে চট্টগ্রাম বন্দরে আস্তে আস্তে অস্ত্র খালাস শুরু হয়, অস্ত্রগুলো নামানো শুরু হয়। ওকে, তাহলে এক নজরে এখন আসেন অপারেশন 70-এর নির্বাচনে যখন আওয়ামী লীগ জিতে যায় তখন তারা বসে কিভাবে ক্ষমতায় থাকতে দিবে না সেটা নিয়ে একটা ষড়যন্ত্র করা হয়েছিল ভুট্টোর বাড়িতে। ভুট্টোর বাড়ি ছিল হচ্ছে লাহোরের লারকানাতে, এটাকে বলা হয় লারকানা হাউস কনস্পিরেসি। এরপরে অপারেশন সার্চলাইট তো জানেন আপনারা, 25শে মার্চ যেটা। অপারেশন বিগ বার্ড শেখ মুজিবকে গ্রেপ্তার করার জন্য। অপারেশন জ্যাকপট, এটা হচ্ছে একটা নো অপারেশন। অপারেশন কি? জ্যাকপট। পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের নৌবাহিনীরা যে বিভিন্ন কি বলে নদীতে, নদী বন্দরে, সমুদ্রতে যে অপারেশনগুলো চালিয়েছে সবগুলাকে বলা হয় কি আপনার অপারেশন জ্যাকপট। এবং এটা মেইনলি অপারেশন জ্যাকপট হচ্ছে মেইনলি 1971 সালের গত অগাস্ট মাসের দিকে, অর্থাৎ 14-15 আগস্ট। অপারেশন কিলো ফ্লাইট, এটা হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর পূর্ব নাম। আমাদের যে বিমান বাহিনীর পূর্ব নাম, তাহলে বাংলাদেশের বিমান বাহিনীর পূর্ব নাম কি? অপারেশন কিলো ফ্লাইট। অপারেশন চেঙ্গিস খান, পাকিস্তান, এটা পাকিস্তানের অপারেশন। চালাইছিল কার উপরে? ভারতের উপরে। ভারত আক্রমণ করেছিল পাকিস্তান অপারেশন চেঙ্গিস খানের মাধ্যমে। অপারেশন ক্লোজ ডোর, মুক্তিযুদ্ধের পরে অস্ত্র জমা নেওয়ার জন্য যে অপারেশন, তাকে বলা হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। অপারেশন ব্লিজ, অপারেশন সার্চলাইটের পূর্ব নাম। অপারেশন সার্চলাইটের পূর্ব নাম কি? মূল নাম কি ছিল? অপারেশন ব্লিচ। ব্লিচ থেকে হয়েছে অপারেশন সার্চলাইট। এরপরে স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণা এবং ঘোষণাপত্র এগুলো বাদ। এখন যদি আসে পরীক্ষায় স্বাধীনতার ঘোষণা কে দিছিলেন? সরাসরি জিয়াউর রহমান হবে। কি হবে? সরাসরি জিয়াউর রহমান হবে। মনে থাকবে, আর কোনো কথা নেই এখানে। আচ্ছা, এরপরে আসেন স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ঘোষণাপত্র। 10 এপ্রিল মুজিবনগর সরকার অর্থাৎ অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়। 17 এপ্রিল শপথ। 26 মার্চ থেকে ওই সরকার কার্যকর হয়। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে না, এই সরকার তো গঠিত হয়েছিল পরে, কিন্তু আগে থেকে কিভাবে কার্যকর? এটা আইনের একটা বিষয়, এটাকে বলা হয় এক্স পোস্ট ফ্যাক্টো ল বা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। ইফেক্ট দুই ধরনের, একটা রেট্রোস্পেক্টিভ যেটা ঘটনা আগের ঘটনাকে ইফেক্ট দেওয়া, একটা পরের ঘটনাকে ইফেক্ট দেওয়া, এটাকে বলা হয় প্রসপেক্টিভ ইফেক্ট। একটা প্রসপেক্টিভ ইফেক্ট, একটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। আপনি ঘটনাটা আজকে করছেন, ঠিক আছে, আজকে করে ওইটাকে আগের জিনিস দিয়ে এটাকে কার্যকর করে নিয়ে আসাকেই বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। ঠিক একইভাবে এখানে এমন হয়েছিল। রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিব, অস্থায়ী রাষ্ট্রপতি বা অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন নজরুল ইসলাম সৈয়দ। তারপরে হচ্ছে আপনার পাঠ করেন কে? স্বাধীনতার ঘোষণাপত্রটা পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। অর্থাৎ মুজিবনগর সরকারের যে ডকুমেন্টটা, এটাকেই বলা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। ব্যারিস্টার আমরুল ইসলাম ছিলেন স্বাধীনতার ঘোষণাপত্রের লেখক। এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটার লেখক ছিলেন তিনি, ব্যারিস্টার আমিরুল ইসলাম। আচ্ছা, এরপরে মুজিবনগর সরকার দেখে নিন, খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, মন্ত্রীদের নাম, কে কোন মন্ত্রী ছিল, কিসে ছিল, সেগুলো আর কি আওয়ামী লীগের বিভিন্ন আছে, এটা আমি এখানে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে একটু দেখবেন চরমপত্র MR আক্তার মুকুল। জল্লাদের দরবার কল্যাণ মিত্র। কেল্লাফতে, ওই যে জল্লাদের দরবারে একটা চরিত্র ছিল, নাম হচ্ছে কেল্লাফতে। এটা কার নাম? ইয়াহিয়া খানের নাম হচ্ছে কেল্লাফতে। ইয়াহিয়া খানকে নির্দেশ করত। আচ্ছা, তারপর এটা হচ্ছে গেরিলা, ক্র্যাক প্লাটুন, গেরিলা বাহিনী সেক্টর 2 এ। সেক্টর কততে? 2 এ, ঠিক আছে।
তেলিয়াপাড়া রণকৌশল, এটা আমাদের মুক্তিযুদ্ধের মূল রণকৌশল, 4 এপ্রিল গঠিত হয়েছিল। বাকিগুলো দরকার নাই, মুজিব ব্যাটারি দরকার নাই, মুজিব বাহিনী দরকার নাই, এগুলো দরকার। তারপরে দেখেন যুদ্ধের সময় আমাদেরকে কারা কারা, এই যে ভারত আমাদের পক্ষে ছিল না, পক্ষে ছিল। সোভিয়েত আমাদের পক্ষে ছিল, যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে ছিল। জামশেদজি মানকেশ ছিল ভারতের সেনাপ্রধান, উনি ছিল কি ভারতের সেনাপ্রধান। ভারতের পূর্বাঞ্চলীয় সেনাপ্রধানকে জগজিৎ সিং অরোরা, জগজিৎ সিং অরোরা। আচ্ছা, রাফায়েল জ্যাকব, উনি হচ্ছে ভারতের পক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের উপস্থিত ছিলেন একে খন্দকার উপস্থিত ছিলেন। তারপরে বীরশ্রেষ্ঠ কতজন? 7 জন। বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। ঠিক আছে। তারপরে ক্যাপ্টেন সেতারা বেগম, এগুলো ইম্পর্টেন্ট। সেক্টর 2-এ, কাকন বিবি সেক্টর 5-এ কাজ করেছেন, তারামন বিবি 11-তে, ওডারল্যান্ড, 2 বিদেশি মুক্তিযোদ্ধা কিন্তু। ইউ ক্যাচিং মার্মা, একজন একমাত্র খেতাবপ্রাপ্ত কি আপনার উপজাতি। ইউ ক্যাচিং মার্মা 6 কি পেয়েছেন? বীর বিক্রম পেয়েছেন, বীর বিক্রম উপাধিতে ভূষিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের এই পিডিএফটা পাঠিয়ে দিতে বলবো আমাদের। আচ্ছা, এর বাইরে আমি একটু বলি, তাহলে আপনারা পড়বেনটা কি কি পড়বেন। আপনারা পড়বেন হচ্ছে একটু জুলাই বিপ্লবটা একটু পড়তে হবে, যেটা আপনাদের চোখের সামনে ঘটে যাবে, এটা পড়ানোর কিছু নাই, আপনারা পড়বেন জুলাই বিপ্লব। আর হচ্ছে একটু গণভোট সম্পর্কে জেনে নেবেন, গণভোট প্লাস জাতীয় নির্বাচনটা, গণভোট প্লাস জাতীয় নির্বাচন। আচ্ছা, তারপরে পড়বেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ারের যত কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো পড়তে হবে একটু। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পড়বেন, তারপরে এই কয়টা আর কি, জুলাই বিপ্লবটা একটু ভালো মতো পড়তে হবে আর কি, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর হচ্ছে এই কয়েক মাসের যে ঘটনাগুলো ঘটে গেল, রিসেন্ট যে ঘটনাগুলো, অবশ্য আন্তর্জাতিক যে ঘটনাগুলো সেগুলো আপনাদের আন্তর্জাতিক টিচার পড়াচ্ছেন। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কয়েকটা জিনিস পড়বেন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এখানে আছে, কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ ধরেন গত মাসে যে পরীক্ষাগুলো হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের সব প্রশ্নের আনসার থাকে, এগুলো একবার জাস্ট কলম দিয়ে লাল কালি দিয়ে একবার দাগাই যাবে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যা আছে ওখানে আছে প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম 3 পেজের কি আছে, প্রথম 3 পেজের এমসিকিউ, ঠিক আছে। আশা করি এর বাইরে আর কিছু খুব একটা লাগবে না আর কি। ওকে, আর কোনো কোশ্চেন আছে কিনা সবার? স্যার এক্সাম কবে হবে? এক্সাম তো ঈদের পরেই তো হবে, এক্সাক্ট তারিখ তো বলা যাচ্ছে না, তবে আপনার ধরে রাখেন ঈদের ওই 1 মাসের মধ্যে আর কি, 1 মাসের মাসখানেক টাইম পাবেন হয়তো ঈদের পরে, বা আরো পিছলে তো এটা পড়ার টাইম পাবেন। আপনি ধরে রাখেন যে 1 মাস আর কি, ঈদের পরে 1 মাস পরে হয়তো হইতে পারে, ঠিক আছে। এর মধ্যে আর কি গোছাই ফেলেন, ঈদের ছুটিতে আছেন সবাই, মোটামুটি পড়াশোনা গোছাই ফেলেন আর কি। একটু রিভিশন দেন বারবার, পড়াশোনা কিন্তু ওখানে খুব বেশি কঠিন আসবে বিষয়টা এমন না, বারবার রিভিশন দেন, রিভিশন দিলে মনে থেকে যাবে। ওকে, আমরা তো জয়েন আছি কম, কয়েকজন আছে মাত্র, বেশিরভাগই করার রেকর্ড ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা শেষ করতে পারি নাকি?
আর স্লাইডটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে বলবো, অসুবিধা নেই, এটা একটু দেখে নিয়ে দেখে খাতায় গুছিয়ে নেবেন আর কি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করেন ভালো মতো, শুভকামনা। আর বাকি বাংলাদেশ পাঠে যে বাকি বিষয়গুলো আছে সেগুলো আমরা আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, আরও বিষয় বেশ কিছু টপিক বাকি আছে আমাদের। আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পড়ি নাই, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান পড়ি নাই, বাংলাদেশের অর্থনীতি পড়ি নাই, এই বিষয়গুলো আমরা একসাথে পড়ি ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।